নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ অ্যান্ড ইউর ওয়াচিং দ্য বিগ স্টোরি। গতকাল দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, মানে পশ্চিমবঙ্গের ভোট 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব শেষ হয়েছে। অ্যান্ড হোয়াট আ ভোট ইট ওয়াজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। স্বাধীনতার পর এই প্রথম ইলেকশন কমিশন বলছে এত সংখ্যায়, এত হারে বিপুলভাবে আম জনতা ভোট দিয়েছে। সব মিলিয়ে প্রায় 93% ভোট পড়েছে এই দুই দফা মিলিয়ে। এত ভোট কিংবা এই রেকর্ড সংখ্যক ভোট এর আগে পড়েনি কোনো নির্বাচনে। এ তথ্য আমাদের নয়, এ তথ্য একেবারে নির্বাচন কমিশনের। তারা টুইট করে, পোস্ট করে জানিয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কিংবা স্বাধীনতার পর সর্বোচ্চ ভোট দানের অঙ্ক পাওয়া গিয়েছে 2026-এর বিধানসভা ভোটে। আর এই ভোট সত্যি অন্যরকম। দুদিন ভোট হলো, হ্যাঁ টুকটাক অশান্তি হয়েছে, কিন্তু কোনো লাশ পড়েনি, মানে কোনো মৃত্যু হয়নি, কোনো রাজনৈতিক মৃত্যু হয়নি। গত 10 বছরে কিংবা গত 20 বছরে যে ছবি বাংলা কোনো বার দেখেনি, সেই ছবি এবার দেখলাম আমরা ভোটের দুদিন। ভোট হলো শান্তিপূর্ণভাবে, মানুষ ব্যাপকভাবে বিপুল পরিমাণে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করলেন, প্রয়োগ করলেন, ভোট দিলেন 93%। কিন্তু তারপর আসে আর একটা কিন্তু আসে। বাংলার রাজনীতি কিংবা বাংলার পলিটিক্স লিনিয়ার নয়, সোজা 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 যাচ্ছে, হঠাৎ দেখবেন মাঝখানে একটা স্পিড বাম্প। কাল রাত থেকে শুরু হলো এই স্পিড বাম্প। একেবারে ভাঙড় থেকে, নদিয়া থেকে শুরু করে খাস কলকাতায় একের পর এক হিংসার ঘটনা। ভোটের দিন, ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাত থেকে শুরু হলো অ্যাকশন। তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল। কোথাও তো আবার কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেসের ওপর। তাহলে প্রশ্ন উঠছে, শান্তিপূর্ণ ভোটের পর এই অশান্তির ছবি কেন দেখছে বাংলা? কেন একেবারে নদিয়া থেকে শুরু করে খাস কলকাতা অবধি এই অশান্তির পরিবেশ তৈরি হলো? কারা রয়েছে এর নেপথ্যে? আর কেন্দ্রীয় বাহিনী, যে 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর 4 তারিখ এবং তারপর আরও 6 মাস বাংলায় থাকার কথা, তারাই বা কী করলো? আটকাতে পারলো না এই হিংসার ঘটনাগুলো? আমি ইলমাস সৈয়দ, আর আজ আগামী 20 মিনিট এই নিয়েই আলোচনা করব। আপনাদের দেখাবো গতকাল রাত থেকে আজ এখন রাত 9টা অবধি কোথায় কোথায় সমস্যা হলো, কোথায় কোথায় রণক্ষেত্র হয়ে উঠল। মানুষ ভোট দিলেন, কিন্তু তারপর সেই পুরনো চেনা অশান্তির ছবি বারবার কেন ফিরে আসতে শুরু করলো এই বাংলায়। চলুন শুরু করি, কিন্তু তার আগে কিছু পরিসংখ্যান দিয়ে আসুন। আপনাদের নদিয়ার ছবি দেখাবো, রানাঘাটের ছবি দেখাবো, সব দেখাবো। কিন্তু এই মুহূর্তে যে 294 আসনে ভোট গ্রহণ হয়েছে, তার ভবিষ্যৎ আটকে আছে মাত্র 87টি কেন্দ্রে। এমনটাই অনেক পর্যবেক্ষকরা বলছেন, অনেক বিশ্লেষকরা বলছেন, সেফোলজিস্টরা বলছেন। এই 87 কেন্দ্র ভাগ্য নির্ধারণ করবেন কে কোথায় বসবেন কিংবা কোন দল মসনদে আসবে বাংলা। সেটা আজ নয়, 4 মে। 4 মের আগে আমরা ভেবেছিলাম সব শান্তিপূর্ণই থাকবে। নদিয়া থেকে শুরু করে, তেহট্ট থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে খাস কলকাতায় একের পর এক জায়গায় হিংসার ছবি, অশান্তির ছবি। শুরু করা যাক। প্রথমে কিছু পরিসংখ্যানে চোখ রাখি, আসুন। 2006 বিধানসভা ভোট, মৃত্যু হয়েছিল 5 জনের। 8-এর পঞ্চায়েত নির্বাচনে 45 জন মারা গিয়েছিল। 2009 সালের লোকসভা নির্বাচনে 15 জন খতম। 2011 সালের বিধানসভা ভোটে 17 জন মারা পড়েছিল। 13 সালের পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু হয় 20 জনের। 2014 লোকসভা নির্বাচনে 7 জন মারা গিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে 8 জন প্রাণ হারিয়েছিলেন। 18-র পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু সর্বাধিক 75 জনের। 2019 সালের লোকসভা নির্বাচনে মৃত্যু হয়েছিল 12 জনের। 21 সালের বিধানসভা নির্বাচনে 17 জন মারা পড়েছিলেন। 23 সালের পঞ্চায়েত নির্বাচনে 57 জন মারা গিয়েছিলেন। 24-এর লোকসভা নির্বাচনে 6 জন মারা গিয়েছিলেন। চাঞ্চল্যকরভাবে 2026 সালের ভোটে অঙ্কটা একেবারে শূন্য, এবং এটা আমরা প্রাউডলি অ্যাকসেপ্ট করেছিলাম। ভেবেছিলাম বাংলার চালচিত্র বদলাচ্ছে, ভোট চিত্র বদলাচ্ছে। 2026-এ এই শূন্যটা আমাদের মনে রীতিমতো বল দিয়েছিল। আমরা সাহস পেয়েছিলাম যে গণতন্ত্রে গুন্ডারাজ কিংবা লুম্পেন রাজ হবে না। তবে কোথায় কি, ভোট গ্রহণ শেষ হলো এবং শুরু হলো আফটার শক। ভোট শেষ, সন্ত্রাস শুরু। ভোট শেষ, হিংসা শুরু।
এক এক করে দেখাই, চলুন। প্রথমেই যাব ক্যানিংয়ে। গতকাল বিজেপির অভিযোগ ছিল 257 নম্বর বুথ, সেখানে ভোটে কারচুপি হচ্ছে। খবর পেয়ে বিজেপির এজেন্টরা সেখানে যান, পুলিশকে ফোনও করা হয়, কিন্তু অভিযোগ পুলিশ আসার আগেই তৃণমূলের কর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একজনের মাথা ফেটে রক্তে ভেসে যায়। বিজেপির দাবি পরিকল্পিত হামলা। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি বিজেপি ভোটারদের প্রভাবিত করছিল। কোনটা সত্য, কোনটা মিথ্যে, কে বিচার করবে? দুপক্ষের বক্তব্য রয়েছে, শুনুন। প্রথম দফা নির্বাচনের পর এই তোলামূল কোম্পানি বুঝে গিয়েছে যে এরা আর ক্ষমতায় ফিরতে পারছে না, তাই দ্বিতীয় দফা নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছে। ছাপ্পা দিয়ে কোনো জায়গায় বুথের মধ্যে ব্যালটে রং লাগিয়ে। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি সবসময় মিথ্যা রাজনীতি করে। গতকালকের 257 নম্বর বুথে ভোট চলছিল নির্বিঘ্নে এবং শান্তিতে ভোট চলছিল। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, সিসি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও ওরা এসব দলবল সহ এলো, দলবল সহ এসে যে সমস্ত সাধারণ ভোটাররা লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে বলছে বিজেপিকে ভোট দিতে হবে। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, আমি আপনি বিচার করার জায়গাতেই নেই। কিন্তু সত্যিটা কি জানেন? যারা আহত হলো তাদের ওই ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে স্ট্রেট কলকাতার একটা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হলো। আর আরেকটা সত্যি হলো, কালকে গণতন্ত্রের উৎসবের দিন আবার কপালে ভাঁজ পড়ল। আপনারা যারা ভাবছেন এই হিংসা শুধু বুথে বুথে সীমাবদ্ধ না, তেমন নয়। শান্তিপুরের খবরটা শুনলে তো আপনি আজকে উঠবেন। দেখুন শান্তিপুরে কি হয়েছে। 17 নম্বর ওয়ার্ডের 2 যুবক স্রেফ একটা মাঠে বসেছিলেন শান্তিপুরে। ভোট মিটে গিয়েছে, তারা ভাবছিলেন এবার একটু শান্তিতে বিশ্রাম নেবেন, কিন্তু না, সেটা আর হলো না। অতর্কিত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালো এক দল দুষ্কৃতী। তাদের অপরাধ, তারা অন্য রাজনৈতিক দল করে। তাদের আর্তচিৎকারে গোটা এলাকা কেঁপে উঠল। কৃষ্ণনগর হাসপাতালে তারা এখন মৃত্যুর সঙ্গে পাটজা লড়ছেন। কেন এই ধারালো অস্ত্রের রাজনীতি? এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করছে। স্রেফ রাজনৈতিক পরিচয়ের জন্য একজন রাজনৈতিক কর্মী তার পাড়াতেও আর সুরক্ষিত নেই। এই দুটো ঘটনার কথা বললাম। এই দুটো ঘটনার পর আমার একটাই প্রশ্ন, যে 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হলো ভোট পরবর্তী হিংসা রোখার জন্য, তারা কোথায় ছিল? তারা কি ওই রাসবিহারীতে লাঠি চার্জ করেই শান্ত হলো? তারা ক্যানিং, তারা এই শান্তিপুর, এই সব জায়গায় টহল দিতে পারেনি। আমরা তো শুনছিলাম গলির মুখে মুখে কেন্দ্রীয় বাহিনী, গলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনী। তাই এবার কি হলো? এদেরকে আটকাতে পারা গেল না কেন? যদি ভাবেন এখানেই শেষ, না, রানাঘাটের খবরটা শুনুন। রানাঘাট আরও সমস্যা। দেখুন, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার পরিস্থিতি আরও ভয়াবহ। বিকেল 5টায় কয়েকজন বিজেপি কর্মী বুথের দিকে যাচ্ছিলেন। অভিযোগ যে তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত নিজে দাঁড়িয়ে থেকে তাদের গালিগালাজ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে 4 জন বিজেপি কর্মী গুরুতর জখম হন। আর সব থেকে লজ্জার বিষয়, এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠছে। শুনুন। আরে ঘটনাটা, আমি ভোট দিতে যাচ্ছিলাম আমার স্বামীকে নিয়ে, স্বামীর সাথে আমি ভোট দিতে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাকে দেখে উল্টো পাল্টা নোংরা কথা বলছে। ওরা প্রচণ্ড গালিগালাজ করছে, প্রচণ্ড নোংরা কথা বলছে এবং ভারতীয় জনতা পার্টির নামে বলছে আমি ওই পার্টিতে আছি বলে, এবং আমাকে খুব নোংরা কথা বলছে। এবং সেটা নিয়ে আমার স্বামী প্রতিবাদ করে বা আমি প্রতিবাদ করি, তার উপরে আমার ওপরে ঝাঁপিয়ে পড়ে সবাই মিলে। সিসিটিভি ফুটেজে নাকি সব রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ পাওয়াও গিয়েছে, দেখাচ্ছি আপনাদের, দেখছেনও আপনারা। পুলিশ বলছে তারা তদন্ত করছে, কিন্তু এক মহিলা কর্মীর গায়ে যখন হাত পড়ে তখন একটা প্রশ্ন ওঠে। যে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা সব থেকে বেশি, যে রাজ্যে খেলা ঘোরাতে পারে মহিলা ভোটাররা, যে রাজ্যে সমস্ত দল মহিলা ভোটারদের টানতে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে একজন মহিলা রাজনীতিক কর্মী সুরক্ষিত নন, তার গায়ে হাত পড়বে। বুঝুন, ভাবুন, আস্ফালনটা কোন লেভেলে পৌঁছেছে, কত উচ্চ থেকে উচ্চতর মার্গে পৌঁছেছে। রাগ হয় না আপনাদের? আমার তো হয়। কারণ গণতন্ত্রে এই হিংসা, এই অশান্তির কোনো জায়গা নেই। জায়গা আছে সুষ্ঠু, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের, যেমন ইলেকশন কমিশনার মনোজ আগরওয়াল বলেছিলেন। 2 দিন ভোটে সেটা দেখলামও বটে। কোনো লাশ পড়ল না, কোনো রাজনৈতিক খুনোখুনির খবর নেই, কোনো পেটো বোমা পড়ল না।
কিন্তু ভোট শেষ হতেই এই অশান্তি কিংবা আফটার শক কেন 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 এই বাড়বাড়ন্ত? এবার চলুন এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা 2000 গড নোজ ওয়েন থেকে, অ্যাকচুয়ালি 2000 সাল বলতে যাচ্ছিলাম, আটকে গেলাম, গড নোজ ওয়েন থেকে, মানে কেউ জানে না কখন থেকে উত্তপ্ত। এই এলাকাটা শ্রমিক কলোনি। এই এলাকায় একাধিক ফ্যাক্টরি রয়েছে। এই এলাকা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মধ্যে পড়ে। তবুও এই এলাকায় আম জনতার, রাজনৈতিক কর্মীদের কোনো সুরক্ষা নেই। চিনতে পারছেন এলাকাটার নাম? ভাটপাড়া। 2019-এর সেই ভাটপাড়া, যে ভাটপাড়া অগ্নিগর্ভ হয়েছিল 19-এর আগে 14 সালেও আমার মনে আছে, ইলেকশনের সময় আমি কভার করতে গিয়ে দেখেছিলাম অগ্নিগর্ভ পরিস্থিতি। সেই ভাটপাড়া, ভাটপাড়া কালকেও অশান্তিতে পড়লো, কালকেও উত্তপ্ত হলো, ভোট ফুরলো, ভাটপাড়ায় আগুন জ্বলতে শুরু করলো। কি হয়েছে ভাটপাড়ায় শুনুন তাহলে। ভাটপাড়ার 121 নম্বর ওয়ার্ডের ছবিটা একবার দেখুন। সেখানে আক্রান্ত তৃণমূল কর্মী তাপস দাস বুথ শেষে বুথে দাঁড়িয়েছিলেন। বিজেপির সঙ্গে হঠাৎ বচসা এবং তারপরে বেধড়ক মার। অবস্থা এতটাই খারাপ যে তাকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। অর্থাৎ এই হিংসার কোনো রং নেই, রক্ত একটাই, রক্তের রং একটাই, লাল। তৃণমূলের ঝরুক, বিজেপির ঝরুক, আরে ঝরছে আপনার মতো রক্ত মাংসে গড়া মানুষের, এবং সেই রক্তের রং লাল। ভাটপাড়ার এই অশান্তির পর দু তরফেরই বক্তব্য আছে, শুনুন। তাপসের সঙ্গে একটা, তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বতসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে, সেটাও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। তো যখন হবে তখন মেরে দেবে। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে, ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মার। এটা শুনিনি, কিন্তু আমি 122 নম্বর বুথে গিয়েছিলাম। তখন ওখানে লম্বা লাইন ছিল, কারণ মাঝে মেশিন খারাপ হয়ে গেছিল। ওখানে ওরা স্লিপ দিয়েছিল, যারা লাস্ট ব্রিজে লোক ছিল ওদেরকে। আমি তারপরে যেহেতু আমরাও খবর পেয়েছিলাম যে ওখানে গন্ডগোল হচ্ছে, আমি নিজেও গিয়েছিলাম। তো নিজে গিয়ে দেখলাম কি সব ব্যবস্থা ভাবে চলছে। দেখুন, এই পয়েন্টে একটা প্রশ্ন আমাকে করতেই হবে, না হলে নিজের সামনে, আয়নার সামনে নিজে দাঁড়াতে পারবো না। প্রশ্নটা হলো, ইলেকশন কমিশন বাবা তুমি কোথায়? বাবা কেন্দ্রীয় বাহিনী তোমরা কোথায়? তোমাদের এই 600 কোম্পানি কি ঘুম দিচ্ছে? আমার বক্তব্য একটাই, যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বক্তব্য, যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূলের এত বক্তব্য, যে কেন্দ্রীয় বাহিনী নাকি ফাটিয়ে কাজ করেছে, খুব ভালো কাজ করেছে ইলেকশন কমিশন বলছে, ভারতীয় জনতা পার্টির একাধিক প্রবক্তারা বলছে, সেই কেন্দ্রীয় বাহিনী কাল ভোটের পর এই হিংসা, এই দাঙ্গা, এই সন্ত্রাস আটকাতে পারলো না কেন? তারা কি হঠাৎ করে অফ ডিউটি হয়ে গিয়েছিল নাকি? এই তো শুনলাম সিংহাম সিংহাম সিংহাম, তা সিংহামগুলো হঠাৎ করে পুষ্পাদের দলে নাম লেখালো নাকি? নাকি হাওয়াই হয়ে গেল, মিস্টার ইন্ডিয়া হয়ে গেল, কেউ দেখতে পাচ্ছে না কোথায়? আরে আমার আপনার রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, এটাই তো বাংলার বিউটি। এখানে চায়ের ঠেকেও রাজনৈতিক আলোচনা হয় এবং দুজন বিরোধী পক্ষের রাজনৈতিক সমর্থক চা খেতে খেতে সেই আলোচনা চালাতে পারে। তুমুল তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু গায়ে হাত দেওয়া কেন, মারামারি কেন? এই কালচারটা কোথা থেকে আমদানি করা হলো? আমদানি কোথা থেকে করা হয়েছে আপনিও জানেন, আমিও জানি। কে নিয়ে এসছে এই কালচার সেটা আপনিও জানেন, আমিও জানি। কংগ্রেসও এটা থেকে বাদ যায় না, সিপিএমও বাদ যায় না, তৃণমূল তো নয়, আর বিজেপিও নয়। মার খাচ্ছে, পাল্টা মার দিচ্ছে, এই সংস্কৃতি বদলাতে হবে। আপনি যদি ভাবেন যা হচ্ছে কলকাতার বাইরে হচ্ছে, আমি তো কলকাতায় থাকি, আমি বড় সেফ, কচু। রাসবিহারী বেহালা উত্তপ্ত হয়ে উঠেছে। রাসবিহারীতে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর দেদার লাঠিচার্জ। কে লাঠি মারল? কেন্দ্রীয় বাহিনী। কেন? কারণ অভিযোগ ছিল তারা ওখানে জটলা পাকাচ্ছিল, সমস্যা করার চেষ্টা করছিল। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পিটিয়ে সাফ করে দিল। তা শুধু কলকাতাতেই করবে? আর বাইরে মফস্বলে, সাবাবসে, রুরালে, সেখানে তোমরা ঠুটো জগন্নাথ, ইয়ার কি হচ্ছে নাকি? রাসবিহারীর অবস্থাটা দেখুন। রাসবিহারীতে তৃণমূল কংগ্রেস সমর্থকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করা। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হুলিগানিজম করছে কেন্দ্রীয় বাহিনী। শুনুন। এবং পুরো সেন্ট্রাল ফোর্সকে বলছে সব কটাকে ধরে মারো, যেন কেউ লাইনে দাঁড়াতে না। এইগুলো কেন করবো? এই তো তোমার মডেল কোড অফ কন্ডাক্টই আছে। আমি ক্যানিংয়ে দেখলাম একটা সংখ্যালঘু লোক, বয়স্ক লোক, সে বেচারা একটা লুঙ্গি পরে গেছে। তো তোমরাও তো লুঙ্গিটাও অনেকে লুঙ্গি পরে, পায়জামা পরেও তো লুঙ্গি পরে, গোবর ডাঙাতে বার করে দিয়েছে, বার করে দিয়েছে, এবং তারপরে সেটা নাতি প্যান্ট পরে গেছে। কালীঘাট, like
যেগুলো কি যে করছে আর কি যে না করছে আপনারা কল্পনা করতে পারেন। ম্যাডাম ছোট্ট শিশুদেরও গায়ে হাত দিয়েছে, বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের পিটিয়েছে, এজেন্টদের বের করে দিয়ে। খাস কলকাতায় আসি, একটু বেহালার দিকে চোখ রাখি। বেহালায় তৃণমূল কংগ্রেসও আক্রান্ত, আবার আরএসএসও আক্রান্ত। তৃণমূল কংগ্রেসও আক্রান্ত, বিজেপি আরএসএসও আক্রান্ত। কি হয়েছে বেহালায় দেখুন তাহলে। বেহালা পশ্চিম, এখানে একদিকে আরএসএস এর সদস্য প্রসেনজিৎ ও অভিজিৎ ব্রহ্মের বাড়িতে ঢুকে 20 থেকে 30 জন হামলা চালিয়েছে বলে অভিযোগ। তাদের মা কাঁদছেন, বলছেন ছেলেরা বিজেপি করে না, শুধু আরএসএস করে। তারপরেও এই ব্যাপক চাঞ্চল্য, এই ব্যাপক সন্ত্রাস, এই নিয়ে আরএসএস এর লোকজন কি বলছে, পাল্টা প্রতিক্রিয়া কি আসছে দেখুন। অভিযোগ তুলতে অসুবিধা হয় না, অভিযোগ তুলতে তো ট্যাক্স লাগে না, তাই অভিযোগ তুলে দেওয়া হয়েছে। কিন্তু আজকের একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, যে বলা হয়েছিল যে এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যে উল্টাকে লটকাকে বিচার করুঙ্গা। আবার অন্যদিকে এই বেহালা পশ্চিমে এক তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনিও আক্রান্ত হয়েছেন। তার নাম অঞ্জন দাস। এই অঞ্জন দাসের ওপর হামলা হয়েছে এমনটাই অভিযোগ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এসে অঞ্জন দাসকে ব্যাপক পিটিয়েছে। বেহালার রত্না চট্টোপাধ্যায় কিংবা বেহালা পশ্চিমের রত্না চট্টোপাধ্যায় তিনি বলছেন বিজেপি হেরে যাবে, এটা জেনে তারা নাকি এই হামলা চালিয়েছে। দেখুন, আমি পুলিশ অবজারভারকে বলেছি, পুলিশ অবজারভার উনি গেছিলেন, গিয়ে ওখানকার লোকেরাও বেসিক্যালি ভয় পেয়ে গেছে যে কোনো কারণ নেই। কারণ যদি একটা থাকতো যে কোনো ক্যান্ডিডেটকে দেখে জয় বাংলা বলেছে বা কিছু না, ওরা বুথ বানিয়ে বসেছিল, হঠাৎ করে ক্যাম্প বানিয়ে হঠাৎ করে সিআরপিএফ নেমে র্যান্ডামলি মারলো। কলকাতা, গ্রেটার বেঙ্গল, মানে বাংলার অন্যান্য জায়গা, রেস্ট অফ বেঙ্গল যেটা আমরা বলি, সব জায়গায় আগুন জ্বলছে। ভোট শেষ হলো, সন্ত্রাস শুরু হলো। আরে এই রাজনৈতিক আবহ আমরা চাই না, ভয় পাচ্ছি। আজ যদি এই হয়, 4 তারিখ কি হবে? যারা জিতবে তারা তো অন্য দলকে পিটিয়ে শেষ করে দেবে। দ্যাট ইজ নট ডেমোক্রেসি, এটা গণতন্ত্র নয়। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, যেখানে ভোটদানের হার প্রায় 93% ছুঁই, মানুষ অবাধে ভোট দিচ্ছে, সেখানে ভোটের পর কিংবা ভোট শেষ হওয়ার পর থেকে যে সন্ত্রাস, যে হানাহানি আমরা দেখছি, আমরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছি। একজন কর্মী যে কোনো দলের কর্মী হতে পারেন, তিনি বিজেপির হতে পারেন, তৃণমূলের হতে পারেন, সিপিএম এর হতে পারেন, কংগ্রেসের হতে পারেন, নিদেনপক্ষে নির্দল হতে পারেন। তার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হচ্ছে যখন এই বঙ্গে এখনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে? কারো রাজনৈতিক মতপার্থক্য, মতবিরোধ থাকতেই পারে, তাই বলে গায়ে হাত দিতে হবে? এবং এগুলো নেতা নেত্রীরা মেনে নিচ্ছেন। কেন এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফে এগুলোকে কন্ডেম করা হলো না? কেন সমস্ত রাজনৈতিক দল বুক ঠুকে তাদের সুপ্রিমোদের কথা বলছি, নিচু স্তরের কর্মীদের নয়, সুপ্রিমোরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজের কর্মী সমর্থকদের বলতে পারেন না যে ঠান্ডা থাকবে, যদি কারো গায়ে হাত দাও দল থেকে বার করে দেবো, কড়া অ্যাকশন নেব, আইনকে বলবো জেলে ভরতে? আজ পর্যন্ত শুনেছেন কোনো দলের সুপ্রিমো ভোটের পর এই নিদান দিচ্ছেন নিজের দলের কর্মী সমর্থকদের? দলের গুন্ডাদের কিংবা দলের ভেতর থাকা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের কন্ট্রোল করা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্বের মধ্যে পড়ে। তাদের বর্জন করা এবং তাদের কন্ট্রোল করা, না হলে আম জনতার নাভিশ্বাস ওঠে। আমি কলকাতার বাসিন্দার, আপনি হয়তো মফস্বলের বাসিন্দার, আপনি কেন এই ঝক্কি পোহাবো? শান্তিপুরে যে মাঠে ওই দুজনের ওপর অ্যাটাক হলো, সেখানে যদি সেই সময় কোনো বাচ্চা ছেলে কিংবা কোনো শিশু খেলা করত, সে কি নিরাপদ ছিল? কিংবা রানাঘাটে যেখানে অ্যাটাকটা হলো, সেখানে যদি কোনো মহিলা থাকতো, কোনো প্রৌঢ় থাকতো, সে যদি কোলাটারাল ড্যামেজ হতো? কিংবা খাস কলকাতায় যেখানে এই মারকাট দাঙ্গাগুলো হলো, সেখানে যদি আশপাশের কোনো সাধারণ মানুষ যার সঙ্গে রাজনীতির কোনো পরিচয় নেই, দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম লিঙ্ক আপ নেই, তিনি যদি আক্রান্ত হতেন কোলাটারাল ড্যামেজ হিসেবে, তাহলে তার দায়টা কে নিত? আবার প্রশ্ন করছি, যে কেন্দ্রীয় বাহিনী বাংলায় আছে তারা কি করছেন, কোথায় আছেন? বাবা এবার দেখা দাও, এবার এসো, লাঠিগুলো ওঁচাও, এই গুন্ডাগুলোকে পেটাও, পিটিয়ে শান্ত করো, শান্তি ফেরাও। ভোট শেষ, শান্তিপূর্ণ ভোট হয়েছে, ভোটের পরটাও যেন শান্তিপূর্ণ থাকে, এটা দেখার এখন পুরোপুরি দায় কমিশনের, পুরোপুরি দায় কেন্দ্রীয় বাহিনীর। আর আপনাদেরও বলছি, যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, হিংসায় যাবেন না, সন্ত্রাসে যাবেন না,
মত পার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, ভায়োলেন্স, হিংসা তার সমাধান নয়। প্রথমবার বাংলায় ভোট হলো যেখানে ভোটের দিন কোনো মৃত্যু হয়নি। আমরা গর্বিত। এই গর্ববোধটা থাকতে দিন। বাংলাকে আর ছোট করবেন না। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।